ঘোষিত ডেডলাইনে নির্বাচন সম্ভব বললেন মৎস্য উপদেষ্টা। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে সরকার। বহিষ্কারাদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি। বেড়ে চলছে করোনার প্রকোপ। এক সপ্তাহের মধ্যে যশোরে ৩ জনের মৃত্যু, চট্টগ্রামে মারা গেলেন ২ জন। সিলেটে ৫ দিনে ২ শতাধিক ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মালিক শ্রমিকদের অসন্তোষ, অব্যাহত থাকবে অভিযান। এবং কেরানীগঞ্জে কৃষকের জমি ভাড়া নিয়ে মুক্তধারা সিটি হাউজিং এর দেদারসের প্লট বিক্রি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কার্যক্রম। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে। শনিবার সকালে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে। সেজন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। দ্রুত সময় নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যে আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। সেই সঙ্গে জুলাইয়ের আন্দোলন সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে বলেই কাঙ্ক্ষিত সফলতা এসেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন। আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজী জিয়াউর রহমান এই যে উনার যে ভূমিকা, উনার যে সাহসিকতা এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারের সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় কুড়িল, মৌচাক ও গুলশানগামী সড়কে যান চলাচল। ফলে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। এ সময় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। তদন্ত তারেন্নের প্রতিবেদন জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শিক্ষক শিক্ষার্থীর অসন্তোষের জেরে গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে করা হয় সাময়িক বহিষ্কার। এই ঘটনার জেরে শনিবার সকাল ৮:৩০ থেকে রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি করে নিঃশর্তভাবে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার। তবে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় ৩ দিকের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী।
পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায় টানতে টানতে, আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবশ হয়ে গেছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল সম্মুখ সারির সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। এরপর বেলা 12টায় অনির্দিষ্টকালের জন্য নতুন বাজারে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকা ব্লকের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকেট আয়োজন করছি এবং সারা বাংলাদেশ ও সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে। এর আগে এপ্রিলে এক শিক্ষার্থীকে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও সচেতনতার বালাই নেই নড়াইল সদর হাসপাতালে। হাসপাতাল ও আশপাশ যেন ডেঙ্গুর বংশবিস্তারের কারখানায় পরিণত হয়েছে। চারদিকের ময়লা আবর্জনার জন্ম নিচ্ছে মশা সহ কীটপতঙ্গ। মানুষ চিকিৎসা নিতে এসে উল্টো ঝুঁকিতে পড়ছেন। শরীফুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আশপাশে ময়লা আবর্জনা, জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করাই এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করাই পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে সেইখানে পানি এবার জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। দিনে রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। পুরো সবাই আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। এই দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি, আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই, গত এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে, সে কারণেও হতে পারে। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এক মাসে শুধু বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 18 জন। গেল 24 ঘন্টায় বরগুনাতে ডেঙ্গু নতুন করে আক্রান্ত হন 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2251 জনে। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 221 জন। ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ ডেঙ্গু রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী তো একটা লিমিট থাকে, এটা আসলে লিমিটের অনেক বেশি ক্রস করে গেছে। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি স্বাস্থ্যসেবার সাথে চিকিৎসকের পাশাপাশি আরো যারা জড়িত তাদেরও ব্যাপক সংকট আছে বিধায় ব্যাপারটাকে মেনটেন করতে আমাদের যথেষ্টই কষ্ট হচ্ছে। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন, কেন কমছে না সংক্রমণ, কি বলছেন সংশ্লিষ্টরা?
ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, গতকালকের তুলনায় ডেঙ্গুর সংক্রমণ কিছুটা কম। আমরা স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যতে আমরা দেখেছি যে গতকালকে ডেঙ্গুর সংক্রমণ ছিল, তথ্য যেটা ছিল সেটি হচ্ছে 83 জন, এবং আজকের যে তথ্য আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি সেটি 63তে গিয়েছে। যদিও হাসপাতালগুলোতে বরগুনার এখনো 221 জন রোগী ভর্তি রয়েছে এবং মোট রোগীর সংখ্যা 2221 জন। তার মধ্যে এক মাসেই কিন্তু প্রায় 2000-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া বরগুনায় গতকাল রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছে। এ নিয়ে মোট মৃতর সংখ্যা হচ্ছে 20 জন এবং শুধু এক মাসেই 18 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং বরগুনার যে হাসপাতালটিতে আমি এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরগুনা সদর হাসপাতাল। এখানে প্রায় 50 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে ভর্তি আছে 221 জনেরও বেশি। এই বিপুল সংখ্যক রোগীর কারণে এখানে যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে এবং চিকিৎসক সংকট থাকার কারণে কিন্তু এত রোগীর চাপ সামলাতে তাদের সমস্যা হচ্ছে। এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছে এখানে সকল ধরনের ওষুধ এবং সকল পরীক্ষা নিরীক্ষা এখান থেকে করতে পারছে না। এখানে নিম্ন আয়ের মানুষ কিন্তু অধিকাংশ রয়েছে, তারা বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা রয়েছে যেটি সিবিসি, যে বরগুনার সদর হাসপাতাল থেকে মাত্র 50টির বেশি সিবিসি টেস্ট এখানে হচ্ছে না, কিন্তু বাহির থেকে করতে হচ্ছে। এবং বরগুনার যে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মানও কিন্তু নিয়ে প্রশ্ন রয়েছে এবং সে কারণে কিন্তু প্রায় সময় ভুল রিপোর্ট আসে এবং সেই রিপোর্ট দেখে কিন্তু চিকিৎসকদের চিকিৎসা দিতেও সমস্যা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেখছেন দেশ জনপদ সংবাদ। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত 5 গ্রামের পানি নামতে শুরু করেছে। ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনীর ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘর বাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লা প্রধান প্রকৌশলী। বাঁধ মেরামতের আশ্বাস দেন তিনি। সকালে পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মোহনী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। ফেনীর বাঁধ ভাঙার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর জগৎপুরে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে ফুলগাজীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে 2টি পয়েন্টে ভাঙন দিয়েছিল, সেই ভাঙন পরবর্তীতে আমরা দেখেছি যে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এবং বরইয়া সহ এবং কি দক্ষিণ বরইয়া এইসব এলাকা থেকে পানি নামলেও এখনো জগৎপুরে কিন্তু পানি রয়েছে। আমরা দুপুরে পরে এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে প্রায় 150 শতাধিক পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে বলে এখানকার যারা রয়েছে তারা বলছে। তবে এখানকার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তিনি এসেছিলেন। তিনি এসে এই ভাঙন পরবর্তী যে মানুষের পানিবন্দী মানুষদের ঘর বাড়ি তারা পরিদর্শন করেছেন, তাদেরকে কিছু শুকনো খাবার তিনি বিতরণ করে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত যে আমরা দেখেছি যে এখানকার যে পানি যেটি রয়েছে সেটি এখনো নামছে না। তারা এখানকার যারা রয়েছে তারা বলছে যে বিভিন্ন জায়গায় যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে অনেকগুলো আসলে পানি প্রতিবন্ধকতা থাকার কারণে এখানকার পানি গুলো তারা নামছে না। তবে আমরা এখানে একজন সাধারণ এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি যে ফুলগাজীর যে বরইয়া, উত্তর বরইয়া সহ এইসব এলাকা থেকে পানি নামছে, কিন্তু আপনাদের এখান থেকে পানি না নামার কি কারণ বলে আপনি মনে করেন? আমাদের এখান থেকে পানি না নামার কারণ হচ্ছে যে খালটা আছে, খালটা ঠিকমতো সংস্কার হয় নাই। এটা আজকে প্রায় 20-25 বছর ধরে এটার কোনো তদারকি নাই, কোনো প্রশাসনিক কোনো কাঠামো নাই, এই বিধায় এই অবস্থা হয়েছে। আর এখান দিয়ে আমাদের যে রাস্তাটার গভীর হওয়াতে, রাস্তাটা ডিপ হওয়াতে একটু পানি হইলে খালের ওই দিক দিয়ে পানি কাবার না দিই উল্টা ব্যাগ এই রাস্তা দিয়ে গড়ায় চলে আসে।
এই রাস্তাটা ন্যাসের কারণে এখানে পানিটা গড়ানো। আপনি শুনছিলেন যে আসলে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা এখনো পানিবন্দী রয়েছে, তবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব এলাকায় পানি রয়েছে সেসব এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা আছে সেটি সরানোর জন্য তিনি ব্যবস্থা করছেন। এছাড়া আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ভাঙনটি রয়েছে সেটি মেরামত কার্যক্রম চলছে, হয়তোবা আজ রাতের মধ্যে সেটি মেরামত করার জন্য দ্রুত তারা উদ্যোগ গ্রহণ করলেও হয়তো আগামী কাল বিকেল পর্যন্ত হয়তোবা সেটি মেরামত করবে বলে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে মুহুরী নদীর পানি সকাল থেকে দুপুরের পরে কিছুটা কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এর কারণ হচ্ছে ভারতের ত্রিপুরায় হয়তো কিছু বৃষ্টি হয়েছে, সেই পানিগুলো এখন বাংলাদেশের এইসব নদী দিয়ে কিন্তু নিচের দিকে নামছে। তো এখন যতই এইসব পানিগুলো যতই নিচের দিকে যাবে ততই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। তো এই ছিল আমার কাছে ফুলগাজীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খানের নির্দেশের পর সিলেটে ক্রাশার মেশিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলছে। গত 5 দিনে অন্তত 2 শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে টাস্ক ফোর্স। এ নিয়ে মেশিন মালিক, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। খালেদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রতি সিলেট সফরে এসে জাফলংয়ের বালু ও পাথর লুট হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার সব ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে বলে জানান। প্রাথমিকভাবে ক্রাশার মেশিনগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। এমন ঘোষণার পর অন্তত 2 শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে চাপা ক্ষোভ আর হতাশা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। যদি মিল ক্রাশার বন্ধ করে দেয় তো আমরা তো অসুবিধা, যদি আমরা বাচ্চা কাচ্চা যদি বলতে পারি না আমরা কুম্বা দিতাম। ব্যবসায়ীরা বলছেন সিলেটে যুগ যুগ ধরে চলা পাথর ব্যবসায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান ছিল, কিন্তু বিগত সরকার ভারত থেকে নিম্নমানের পাথর আমদানি করার স্বার্থে সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। আমরা অপরাধটা কি? আমরা মিটার আনতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়, কিন্তু আমরা তো প্রতি মাসে বিল দিয়ে যেতেছি, সরকার একটা রাজস্ব আদায় দিচ্ছে এখান থেকে। দয়া করে আমরা চলার ব্যবস্থা করে দেন, আমরা কিভাবে ব্যবসা করবো, রুজু করবো, আমরা সময় দেন, আমরা জোন করিয়া দেন। এই পাথর না তুললে আমাদের সিলেটবাসী সবসময় বন্যার তলে চলে যাবে। ক্রাশার মেশিন মালিকরা জানিয়েছেন বৈধভাবে সংযোগ আনলেও নোটিশ না দিয়ে আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। হাহাকার চলছে তাদের পরিবারে। কাজ কাম কিছু নাই, কিছু বাইরে আমরা জীবিকা নিয়ে বাচ্চা নিয়ে আমরা খুব উপরে কঠিন বিপদ। মিটার গুলিয়া নেওয়া হয়েছে, আমরা শ্রমিক বেকারিত্ব আজ বিগত 2 দিন থেকে আমরা কোনো কাজকর্ম নাই। তো আমরা গাড়ি বেলচা মারি কাম করি, ও আমরা সম্পল আমরা কাম কাজ নাই, আমরা খাইতাম কিলা, চলতাম বাচ্চা চারে ফেলতাম কিলা, আর নিজেও চলতাম কিলা। ও আমরা বিদ্যুৎ বিভাগ বলছে বর্তমানে পরিবেশ অধিদপ্তর কোনো ছাড়পত্র ইস্যু করছে না, তাই এগুলো অবৈধ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা। যেসব মিলে ছাড়পত্র ছিল, পরিবেশের ছাড়পত্র ছিল এবং অনুমোদন ছিল, সেগুলোরই সংযোগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তখন তো নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তো এগুলো অবৈধ হয়ে গেছে। এদিকে ক্রাশার মেশিনগুলোকে অবৈধ ঘোষণা করে জেলা প্রশাসক বলছেন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। যেগুলো আমরা দেখেছি তারা আইনানুগ কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেয়নি এবং আইনানুগ কোনো কাজও এখন পর্যন্ত করতেছে না। তারা যেগুলো করতেছে সেটা সবগুলোই আইনের সাথে সাংঘর্ষিক। সব ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ না হওয়া অবধি অভিযান চলবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে তিনি একথা বলেন। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে বলেও নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এদিকে বরিশালে জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষাবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দুলু বলেন, শিক্ষকরাই পারেন এই সমাজকে নতুনভাবে গড়ে তুলতে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একটি বড় অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শুভা। সৌন্দর্য বর্ধন আর পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সাগর পাড়ের মেরিন ড্রাইভ সড়ক। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ধসে পড়েছে রাস্তাটির বড় একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ। উঠে এসেছে স্বজনপ্রীতির অভিযোগও। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এখানে এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা এই কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে, সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে। কুয়াকাটা পৌরসভার আওতায় ১৩০০ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের প্রকল্প নেওয়া হয় IUIDP ফেজ 2 এর অধীনে। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবরার ট্রেডার্স, SM ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্স 3 ভাগে কাজ পায়। একাধিক সূত্র জানায় সব প্রতিষ্ঠানই পৌর মেয়রের ঘনিষ্ঠজনের মালিকানাধীন। এ পর্যন্ত প্রায় ১.৫ কোটি টাকার বিল উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানগুলো, অথচ ঠিকমতো কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প ধসে পড়েছে। একাধিকবার ফোন দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকল্পটির দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে যখন আমরা প্রশাসকের দায়িত্ব পাই, আমাদের এসিল্যান্ড ওখানে প্রশাসক হিসেবে রয়েছেন, আমরা কাজের নিম্নমান দেখে সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এই পাকা রাস্তা নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে ওই নির্মাণ কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন। এই কাজটি করার আগে পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমাকে আহ্বায়ক করে, যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করে তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কুয়াকাটার পর্যটন কেন্দ্রিক এই প্রকল্প এখন নাগরিকদের চোখে পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। ১.৫ কোটি টাকা খরচের পরও উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার সকাল 11টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌরহাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত 35টি বসতবাড়ি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, অবৈধভাবে নির্মিত সমস্ত স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
দেশে যে নদ নদীগুলো আছে বেশিরভাগই অবৈধভাবে দখল হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের যে জমিটা আছে এইখানে দখল করে থাকার কারণে কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ সেচ খাল এটা অনেকখানি জায়গা কমে গেছে। আমরা এই জমিটা পুনরুদ্ধার করে খালের পরিসর বড় করার জন্য পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। 35টা ঘর উচ্ছেদ করার জন্য সরকারের প্রায় 65 শতক জায়গা আমরা উদ্ধার করতে সক্ষম হব। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে আমরা ভেড়ামারা মিরপুরে উচ্ছেদ করছি। এই উচ্ছেদ কার্যক্রম আবাসন ব্যবসার কোনো অনুমোদন ছাড়াই দেদারসে বিক্রি করছে প্লট। কৃষকদের জমিতে ভাড়ায় সাইনবোর্ড টাঙিয়েই চলছে মহাপ্রতারণা। এমন জালিয়াতি করে আসছে কেরানীগঞ্জের মুক্তধারা সিটি হাউজিং কোম্পানি। অনুমোদন ছাড়া রাজুক প্লট বিক্রিতে নিষেধাজ্ঞা দিলেও বছরের পর বছর ধরে কোনো তোয়াক্কা করছে না কোম্পানিটি। বিস্তারিত দেখুন শাহাদাত নিশাদের রিপোর্টে। রাস্তার পাশে কৃষি জমির বিস্তীর্ণ মাঠে সাঁটানো বড় বড় সাইনবোর্ড। সবজি ও ফসলি আবাদের এসব জমির বেশিরভাগই ভাড়া নিয়ে সাইনবোর্ড বসিয়েছেন মুক্তধারা সিটি হাউজিং। দেখে মনে হবে সাইনবোর্ড টাঙানো সব জমি মুক্তধারার, কিন্তু সবই প্রতারণায় ঠাসা। এভাবেই ঠকাচ্ছেন গ্রাহকদের। আবার কিছু কৃষকের জমি জোর করেও কিনে নেয় প্রতারক কোম্পানিটি। ভয়াবহ প্রতারণার এ যেন রূপকথার গল্পকেও হার মানাবে কেরানীগঞ্জের আটিবাজারে গলাতিয়া রোডে গড়ে ওঠা মুক্তধারা সিটি হাউজিং কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, জমি না কিনে জমির মালিকদের কাছ থেকে সম্মতি নিয়ে সাইনবোর্ড টানানো, তারপর প্লট বানিয়ে ওই মালিকের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয় সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। আমরা কোথাও বিক্রি করতে যাই, বিক্রি করতে পারছি না। কেন জানে হারা বলতেছে, যারা কিনতে আসে ওরা বলতে যায় এই হ্যাঁ ডকুমেন্ট ছাড়া আমরা দিব, আমরা জমি না। একই সাথে স্থানীয় নেতাদের হাত করে দেদারসে চলছে ফসলি জমি ভরাট। এদিকে অনুমোদন না থাকায় মুক্তধারা সিটিকে প্লট বিক্রি বন্ধে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। কিন্তু সেই নীতির তোয়াক্কা না করেই এই হাউজিংয়ে চলছে অবৈধভাবে প্লট বিক্রি। শুধু তাই নয়, আবাসন কোম্পানির যে কয়টি লাইসেন্স প্রয়োজন তার কোনোটাই নেই মুক্তধারা আবাসন কোম্পানিটির। সরকারি আইনে যেখানে অনুমোদন ছাড়া প্লট ক্রয় বিক্রয় করা যাবে না, সেখানে এই হাউজিং কোম্পানি কিভাবে চালাচ্ছে এমন ভয়াবহ প্রতারণা, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্ণধারের কাছে দেশ টিভি। আসলে আমি শুরুতে আপনাকে বলছি, এটা ছোট্ট প্রজেক্ট তো, আমাদের গেটেড কমিউনিটি তো, এখানে অন্য কোনো অনুমোদনের খুব প্রয়োজনীয়তা এখানে খুব করে না, ম্যাটার করে না। জি জি, ম্যাটার করে না। এদিকে সম্প্রতি অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলো থেকে প্লট না কেনারও সতর্ক করেন রাজু। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বরগুনায় অটোরিকশায় বাসের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া এলাকায় একটি অটোরিকশাকে ইকরা পরিবহনের সঙ্গে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার 2 যাত্রী। এদিকে শুক্রবার রাতে মাদারীপুরের শিবচরের ফেলুহাজির কান্দি গ্রামের রেল ব্রিজের পাশ থেকে একটি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালাচ্ছেন অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর নেমে আসে অমানবিক নির্যাতন, হামলা করা হয় বাড়ি ঘরে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশু সহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি, হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবো না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার ভাবির স্বাস্থ্য ভাই,
স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। যাতে বিচার হয় সেইটা আমরা শান্ত সতের যাতে বাস করে পারে সেইটা আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তাকে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। ও হলো স্পেসিফিক অভিযোগ থেকেও দেয় না, তারপর আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার বেলা 11টায় নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী বিশ্ববিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশন আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে বিভিন্ন শাখার 172 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।